আচ্ছা, আমরা শুরু করছি টপিক 9, বেল বা জামিন সংক্রান্ত বিধান। তিনটি মাত্র ধারা আমরা পড়ব। এই ধারা থেকে যত প্রশ্ন এসেছে সেগুলো দেখব, এবং আমার কিছু নতুন প্রশ্ন দেওয়া আছে। 496, 497, 498, 499ও বেল সংক্রান্ত, কিন্তু সেটা আমরা রাখিনি। কোন কোন অবস্থা বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও জামিন মঞ্জুর করা যায়? 497, তাই না? জি স্যার। জামিন অযোগ্য অপরাধ এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে কোন কোন পরিস্থিতিতে জামিন মঞ্জুর করা যেতে পারে? তাহলে উপরের এবং নিচের প্রশ্নটা পড়লে এখানে পার্থক্য বুঝতে পারছেন প্রশ্নের মধ্যে? উপস্থাপনা পার্থক্য, কিন্তু একই কথা বলা হচ্ছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ, তাহলে সেটা কি জামিনযোগ্য হবে? জামিন অযোগ্যই তো, তাই না? জি অবশ্যই। যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার যায় কি না আলোচনা করুন, একই কথা। জি, তার মানে জামিন অযোগ্য সেকশন 497। তিনটা প্রশ্ন আছে একটা প্রশ্নে আর কি। হ্যাঁ, একসাথে। তো প্রশ্ন যেভাবে আসুক না কেন, ইংরেজিতে আসলেও উত্তর করে আসতে পারতে হবে, ঠিক আছে? জি স্যার। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধে অভিযুক্ত আসামিকে সাধারণত জামিন মঞ্জুর করা যায় না। তার মানে নন বেলেবল সেকশন, কেননা এমন অপরাধগুলো মূলত জামিন অযোগ্য ধারার গুরুতর অপরাধ হয়ে থাকে। আমি শুধু জামিন অযোগ্য বলতে পারতাম, কিন্তু এখানে গুরুতর অপরাধ শব্দটা যুক্ত করেছি। জি ল্যাঙ্গুয়েজগত জি একটু মাধুর্য এসেছে, তথ্য অ্যাড হলো। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞ আদালত জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রেও অভিযুক্ত আসামিকে জামিন মঞ্জুর করে থাকেন। জামিন দেন এটা বলা যাবে না, কারণ জামিন কিন্তু আদালতই নাই, তাই না? জামিন জি মঞ্জুর করা মানে জামিনে মুক্তি মঞ্জুর করা, মানে জামিন নিতে রাজি হওয়া। আদালতকে বলছে আপনি জামিন নেন ইওর অনার, আর আমার আসামিকে মুক্তি দেন। তো ঠিক আছে, আমি জামিন নিলাম, মানে জামিন মঞ্জুর করলাম। তার মানে বেল বন্ড দেন আর আসামিকে নিয়ে যান মুক্ত করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। জি জি স্যার। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায়, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 497, 167 ও 329C ধারার বিধানের আলোকে আলোচ্য বিষয়টি নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, এই যে দুইটা সেকশন এখানে বাড়তি আসলে, এটা আপনারা চাইলে ওপরে প্রতিফলিত ধারার মধ্যে হাতে লিখে নিতে পারেন, ঠিক আছে? এই 168 আর 397 সি। হ্যাঁ হ্যাঁ, একশো 67। সাতষট্টি কারণ এইগুলো কিন্তু জামিনের সাথে রিলেটেড, যদিও এটা ডিরেক্ট জামিনের ধারা না, কিন্তু জামিনের সাথে রিলেটেড। এই প্রশ্নে আমাদের লাগবে এটা। অভিযুক্ত ব্যক্তির বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থা বিবেচনায় জামিন মঞ্জুর করা যায়, এটা কিন্তু কোথাও নাই, এটা আমি বানিয়ে দিয়েছি। কোথা থেকে? এই যে 16 বছরের নিম্ন বয়স্ক মানে বয়স, স্ত্রীলোক মানে লিঙ্গ, পীড়িত বা অক্ষম মানে শারীরিক অবস্থা। বুঝতে পেরেছেন? জি জি তো স্যার। এই এই তিনটা পয়েন্ট থেকে আমি এই শিরোনামটা তৈরি করলাম। বাজারে কোনো গাইডে এটা নাই, মানে এটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি, এইটা লিখাতে একটা পয়েন্ট যুক্ত করার জন্য। এবং এই পয়েন্টটা আপনার মনে থাকলে এই তিনটা পয়েন্ট, মানে উপরের যে শিরোনাম মনে থাকলে তিনটা পয়েন্ট আবার মনে থাকবে, তাই না? জি জি। চারশো বয়স সাতানব্বই লিঙ্গ। উপধারা 1 ধারার বিধান মতে 3 প্রকারের ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হলেও, অর্থাৎ জামিন অযোগ্য মামলার অভিযোগে অভিযুক্ত হলেও জামিনে মুক্তি পেতে পারে, যদি সে হয় এই 3 প্রকার ব্যক্তি। তদন্ত, অনুসন্ধান বা বিচার কার্য চলমান অবস্থায় জামিন মঞ্জুর করা যায়। 497 ধারা বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে জামিনের অযোগ্য অপরাধের করেছে মর্মে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত যথেষ্ট কারণ না থাকলে, মানে মামলার প্রাইমা ফেসি দুর্বল, জি জি মেরিট দুর্বল, কিংবা অধিকতর তদন্তের প্রয়োজন হলে ফার্দার ইনভেস্টিগেশন দরকার, অনুসন্ধান বা বিচার্য চলমান অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। ঠিক সেম মামলার আমি একটা জামিন ধরতে চলেছি আগামী সপ্তাহে। মানে মামলা চার্জশিট দিয়েছে, কিন্তু বাদীপক্ষ চার্জশিট পছন্দ না। কেন? 3 জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে আর 2 জনকে মামলায় রেখেছে। 406, 420 এর মামলা। আচ্ছা। এখন যে 3 জনকে অব্যাহতি দিয়েছে সেই 3 জন তো মামলা থেকে অব্যাহতি পেয়ে যেত, আশাই লাগতো না। জিয়ার মামলা।
কিন্তু বাদীপক্ষ কি করেছে, নারাজি পিটিশন দিয়েছে, মামলা আবার ফার্দার ইনভেস্টিগেশন বা অধিকতর তদন্তের জন্য চলে গেছে। কারণ আসামি আমাকে বললো, আমি বললাম যে আপনারা তিনজন আসেন, জামিন হবে। কারণ একবার তদন্ত হয়েছে, সেটা তদন্ত গৃহীত হয়নি ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা রেফার করে জামিনের যে পিটিশন সেখানে বলে মৌখিকভাবে আমরা আদালতকে কনভিন্স করে জামিন করাই দিতে পারবো, সমস্যা হবে না আশা করছি। হয়তো বা আগামী সপ্তাহে আসবে। বিচার বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে রায় ঘোষণার পূর্বে জামিন মঞ্জুর করা যায় কখন? 497 বলা হচ্ছে যে আসামি মনে হচ্ছে যে আর্গুমেন্টের পরেই, রায় দেওয়ার আগে, যে কি হতে পারে, সে খালাস হতে পারে, আদালত এটা মনে করছে, তাহলে রায় ঘোষণার পূর্বে তাকে যুক্তিতর্কের দিনই জামিন দিয়ে দিতে পারে। যদিও বড় মামলা এতদিন জামিন দিচ্ছে না, জামিন দিয়ে দিতে পারে, কারণ পরের ডেটে সে কি হবে, খালাস পাবে, তাই না? জি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা যায় কততে? 67(5)-এ বলা আছে। ম্যাজিস্ট্রেট কোর্ট, হ্যাঁ, ছোট মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট দেয়, আর বড় মামলায় কি, দায়রা দায়রা। আদালত দেয়। 120 দিনের মধ্যে কি হতে হবে, তদন্ত সমাপ্ত হতে হবে। এটা কি, এটা জামিনের ক্ষেত্রে। কিন্তু তদন্ত করার জন্য আবার বর্তমানে ধরাবাঁধা একটা নিয়ম দিয়ে দিয়েছে, কতদিন, 60 কর্মদিবস, 60 তাই দিন না? তো জি, ষাট 60 ষাট কাজে দিন। কর্মদিবসের মধ্যে না হলে অতিরিক্ত সময় চাওয়া যাবে, আবার অতিরিক্ত সময় চাওয়া যাবে, তাও যদি না পারে আয়ও চেঞ্জ হবে। আয়ও, ওই যে আয়ও গাফলতি করবে তার বিরুদ্ধে আবার কি নেওয়া যাবে, অ্যাকশন নেওয়া যাবে, তাই না? জি তো স্যার। 60 দিন কর্মদিবস এটা মিনিমাম বলে দেওয়া আছে। তো অতিরিক্ত নিতেই পারে, তার মানে এটা যেতে যেতে 120 দিনে যদি পার হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে জামিন দিতে হবে। কারণ এতদিন সে কেন বিনা বিচারে হাজতে পচে মরবে, তাই না? জি। তাকে বাইরে রাখা যায়, সে যদি শর্ত দেয়, মানে শর্ত পালন করে যে নিয়মিত হাজিরা দিব, পলাতক হবো না, তাই না? জি। আচ্ছা, তাহলে এইটা কি, তদন্ত ডিলে হওয়ার কারণে জামিন, এটা হচ্ছে গ্রাউন্ডস। এই এখান থেকে কিন্তু এই গ্রাউন্ডসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আদালতে। কি বলা হয়, যে স্যার আমার এত তারিখে আসামি গ্রেপ্তার হয়েছে, আর 1 মাস যাবত হাজতে আছে, 4 মাস যাবত হাজতে আসে, 6 মাস যাবত হাজতে আছে। তাহলে যে ব্যক্তি 6 মাস যাবত হাজতে আসে, মার্ডার কেসের আসামি হলেও তাকে তো জামিন দিতে পারে কততে, এই যে 120 দিন পার হয়েছে বলে, 4 মাস পার হলেই তো জি। 120 দিন প্লাস, তাই না? জি। জি। এগুলো কিন্তু জামিনের জন্য যথেষ্ট পয়েন্ট, প্র্যাকটিক্যাল নলেজ শিখিয়ে দিচ্ছে। তার মানে আচ্ছা। কাস্টডি কতদিন হয়েছে এইটা বিচার করা হয় এই যে এই সেকশন থেকে। আর এটা আদালতে বেশি দেখে, মামলার মেরিট পড়েই না। বলেন কতদিন ধরে আছে, দেখে যে ইয়াবার মামলা 10 পিস 20 পিস, মানে পরিমাণ কম ইয়াবার মামলা, সেক্ষেত্রে 1 মাস কারাদণ্ড হলেই, মানে হাজতবাস হলে জামিন দিয়ে দেয়। যদি পাউডার, মানে হেরোইনের মামলা হয়, সেক্ষেত্রে 5 গ্রাম বা তার কমের জন্য মিনিমাম 2.5 থেকে 3 মাস থাকতে হয় হাজতে, তাহলে কি দেয়, আচ্ছা। জামিন জামিন। দেয়। এটা কাস্টডির বয়স। তো এটা প্র্যাকটিস হয়ে গেছে, আইনগত ভিত্তি না। আইনগত ভিত্তি কোথায়, 120 দিনের পরে না আগে, বুঝতে পেরেছেন? জি। জি। তার মানে এটা আদালতের বিবেচনাধীন ক্ষমতা, জামিন অযোগ্য ধারার জামিন নিতে গেলে। তা আদালতকে কনভিন্স করছে, আদালত কনভিন্স হচ্ছে কিসের জন্য, 1 সপ্তাহ তো হয়েছে, আর 1 সপ্তাহ থাক, 15 দিন পরে দিব, বা 15 দিন বা 3 সপ্তাহ হয়েছে, আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাক, 1 মাস পরে দিব, এই ধরনের একটা কি থাকে, মানে অলিখিত একটা চুক্তি থাকে। কার সাথে, আইনজীবীদের সাথে, ম্যাজিস্ট্রেট কোর্টের বা জজ কোর্টের। জি। বুঝতে পেরেছেন? মানে এক একটা কোর্ট এক একটা প্র্যাকটিস করে, এক এক কোর্ট 2.5 মাসে দিচ্ছে, এক এক কোর্ট 3 মাসে দিচ্ছে, কেউ 3.5 মাসে দিচ্ছে। তার মানে কোন কোর্ট কেমন আচরণ করছে সেটার উপর ভিত্তি করে আমাদের প্র্যাকটিস কিছুটা ভিন্নতা নিয়ে আসতে হয় প্র্যাকটিসে। মানে ওই যে সব বিচারক কি একই আচরণ করেন না, একই টাইপের, জি। একইভাবে আইন মানেন না, যদিও আইন একই, সবার বিচার করার ভিন্নতা আছে। আপনাকে সেটা বুঝেই প্র্যাকটিস করতে হবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয়, অনধিক 10 বছর মানে ম্যাক্সিমাম 10 বছর দেওয়া যায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে। ম্যাজিস্ট্রেট কি দিতে পারবে, জামিন দিতে পারবে। আর 10 বছরের অধিক কারাদণ্ড দেওয়া যায়, মানে যাবজ্জীবন মৃত্যুদণ্ড সহ, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আর পারবে না, কে দিবে, দায়রা জজ, ঠিক আছে? দায়রা। জি। আর জি যেটা স্যার। দায়রা জজ পারবে সেটা তো অবশ্যই হাইকোর্টও পারবে, তাই না? জি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হলে
উপরেরটা তদন্ত কার্য আর এটা বিচার কার্য। জামিন মঞ্জুর করা যায়, এটা কততে? 339 সি বা 339 গতে আছে। ঠিক আছে, এটা চার্জ গঠন থেকে 180 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টকে কি করতে হয়? বিচার শেষ করতে হয়। আর 360 দিনের মধ্যে 3 প্রকার দায়রা জজকে দায়রা জজ। বিচার শেষ করতে হয়। তো এই সময়ের মধ্যে বিচার শেষ করতে না পারলে এটার মানে এটার অপারগতা, ব্যর্থতা কার? আদালতের। তো আদালতের ব্যর্থতার কারণে আদালত যদি মামলা ডিলে করে, দীর্ঘায়িত করে, তাহলে এটার কেন সাজা ভোগ করবে আসামি? সে দীর্ঘদিন ধরে হাজতে আসে, তাকে জামিন দেন, নাহলে দ্রুত মামলা শেষ করেন, তাই না? এটা তো একটা লজিক আছে, তাই না? জি স্যার। অনেক জায়গায় কিন্তু এই সেকশনগুলো নিয়ে আসেনি, শুধু 396, 97 এবং মানে 396 না, 97 এবং 98 ধারা নিয়ে আসছে। তো এগুলো কিন্তু লজিক আছে এগুলো নিয়ে আসার, তাই না? জি জি জি। জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। আনুকূল্য মানে কি? অনুগ্রহ, দয়া। জি আমরা কাকে দয়া করি? যারা ভিক্ষা চাই তাদেরকে দয়া করি, তাই না? দয়া করে জি। ভিক্ষা দিই। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ভিক্ষা দেওয়া। ভিক্ষা না দিলে কি আমার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে? ভিক্ষা চাইলে ভিক্ষা দিলাম না, ভিক্ষুক কি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে? না স্যার। ভিক্ষা না দিলে সমাজে একটা কি নেতিবাচক প্রভাব পড়ে, যে এই মানুষটা ভিক্ষা দেয় না, গরিব দুঃখীদেরকে সাহায্য করে না, জাকাত দেয় না। হ্যাঁ, একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, কিন্তু আইন ভঙ্গ হয় না। তার মানে এটা সম্পূর্ণ নৈতিক এবং ধর্মীয় ম্যাটার। জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে এই ধারণার প্রয়োজনীয়তা আলোচনাপূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে এখানে জামিনযোগ্য, জামিন অযোগ্য দুইটাই আমাদের আলোচনা করতে হবে, মানে একের মধ্যে দুই আছে। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। তাহলে সিআরপিসি এ জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। হোয়াট ইজ বেল? ডেফিনেশন অফ বেল নাই। সাধারণ অর্থে জামিন বলতে পুলিশ হেফাজতে বা হাজতখানা হতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিয়ে নির্দিষ্ট দিনে ও সময়ে, মানে পরবর্তীতে, সংশ্লিষ্ট আদালতে নিয়মিত হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে বোঝায়। কার নিকট সমর্পণ করবে? জামিনদারের, গ্যারান্টরের কাছে। তার দায়িত্ব কি? একে নিয়মিত যেন কোর্টে হাজির হয়, এই গ্যারান্টি দেওয়া। তো সই করে না স্থানীয় জামিনদার, সে বলে যে এ জি যদি জি। হাজির না হয় আমি সরকারকে এত টাকা দিব। 5,000 টাকার বন্ডে জামিন হবে, 5,000 দোকানে প্রয়োজনে 10,000 টাকা দিব। এই গ্যারান্টি দেয়। বুঝতে পেরেছেন? তখন জি জামিনে স্যার। মুক্তি দেয়। এই বন্ডটা কি আদালতে থাকে। জামিনযোগ্য না, জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি আনুকূল্য নয়। ওপরের যে দুই দুই তিনটা বা আড়াইটা লাইন, এটা কিন্তু সূচনামূলক। আর এখানে আমি মূল উত্তর শুরু করছি, এখান থেকেও শুরু করলে করা যাবে, নো প্রবলেম। আলোচ্য উদ্ধৃতিটি, এটাকে বক্তব্য উদ্ধৃতি বা স্টেটমেন্ট বলা যাচ্ছে ইংরেজিতে। অর্থ হলো, কোনো বিধানাধীন বিচারাধীন মামলায় অভিযুক্ত আসামি পুলিশের হেফাজতে বা হাজতখানা হতে জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি তার আইনগত অধিকার, যা বিজ্ঞ আদালত তাকে প্রদান করতে বাধ্য। যেটা অধিকার সেটা অবশ্যই দিতে হবে, আদালতও দিতে বাধ্য। জামিনের শর্ত পূরণ করলে যে কোনো আসামি উক্ত জামিনের সুবিধা আইনগত অধিকার হিসেবে ভোগ করতে পারবে। মানে আর কি করা যাবে না, বারবার তাকে মানে ইওর অনার জামিন দেন, জামিন দেন বলে মুখে ফেনা তোলার দরকার নেই। জাস্ট জামিন চাইলেই দিবে, বেলেবল সেকশন, তাই না? জি যেমন চেকের মামলা, বেলেবল সেকশন দাঁড়ালেই দিয়ে দিবে। উক্ত অধিকার আদালতের আনুকূল্য তথা অনুগ্রহের উপর নির্ভর করে না। এইটা আমি যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটাকে কি করলাম? ব্রেকডাউন করলাম, সহজ করে উপস্থাপন করলাম, তাই না? জি জি। জামিনযোগ্য ও জামিন অযোগ্য উভয় অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা আলোচনাপূর্বক সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করল। এবার ব্যাখ্যা শুরু হচ্ছে। মানে এই শব্দ দ্বারা, এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে সেটা বুঝলাম। এবার আমি মূল উত্তর শুরু করছি। প্রথম পার্ট হচ্ছে জামিনযোগ্য ধারা ক্ষেত্রে 496 ধারা বিধান মতে জামিনযোগ্য অপরাধ অভিযুক্ত কোনো আটককৃত হাজতি আসামি কিংবা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পিত জামিনের আবেদনকারী আসামিকে অবশ্যই জামিনে মুক্তি দিতে হবে। তার মানে সে যদি কাস্টোডিয়ান অ্যাকুজড হয়, মানে সে হাজতে আছে, তার মানে তাকে জামিন করে রিলিজ অর্ডারের মাধ্যমে বের করতে হবে জেলখানা থেকে, তাই না? জি জি। আবার অনেকে স্যারেন্ডার দেয়, মানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সমন পেয়েছে, এসেছে, অথবা তার বিরুদ্ধে কি আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, ঝুলে বেড়াচ্ছে, পুলিশ পেলেই ধরবে। তো সেই ভয়ে সে আগে কি করে? আত্মসমর্পণ করে, স্যার। স্যারেন্ডার করে। তা আত্মসমর্পণ করলে
আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা দেখানো হয়। তাই একটা সফট কর্নার তৈরি হয় আদালতের, যে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয়নি, সে নিজেই এসেছে স্বেচ্ছায়। আমরা যখন ড্রাফটিং পর্ব দেখবেন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, স্বেচ্ছায় বিজ্ঞ আদালতের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক স্বেচ্ছায় আত্মসমর্পণ করিয়া বা করে জামিনে প্রার্থনা করছি। ঠিক আছে? তো জি এই জি জি ল্যাঙ্গুয়েজ স্যার। গুলো কিন্তু অনেক ভ্যালু অ্যাড করে পিটিশনে, এই শব্দগুলো। দেখেন, একটা আমি ইংরেজি দিয়েছি, ইংরেজিটা দিলে খুব ভালো হয় কেন? শ্যাল বি রিলিজড অন বেল, এইটা বিআর অ্যাক্টের 496 ধারার মধ্যে বলা আছে। কি শব্দ আছে? শ্যাল। তার মানে অবশ্যই, শ্যাল মানে কি? অবশ্যই। অবশ্যই। তাই আমি এখানে ইংরেজিটা দিয়েছি, এটা দিলে কিন্তু আপনার এই যে লেখার গুরুত্ব বেড়ে যাবে। যারা বাংলা ভাষায় লিখবেন তারাও এই ইংরেজিটুকু ব্যবহার করতে পারেন। অত্র ধারার বিধানটি আদালতের জন্য আদেশসূচক। ফলে জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়া আসামির আইনগত অধিকার, যা বিজ্ঞ আদালত মঞ্জুর করতে বাধ্য। এই ধারার বিধান যেহেতু আদালতের জন্য আদেশসূচক, সেহেতু এখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আসামির প্রতি অনুগ্রহ কিংবা আনুকূল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। যেখানে অধিকার সেখানে আদালত বাধ্য দিতে। তার মানে আমি যেই জায়গায় কোনো কিছু দিতে বাধ্য, সেখানে তো আমার অনুগ্রহের বিষয় না, আমি দিয়ে দিচ্ছি ন্যাচারালি, তাই না? আর জি যেখানে জি। আমি দিতে বাধ্য না, যেমন ভিক্ষা দিতে আমি বাধ্য না, মানুষকে সাহায্য করতে আমি বাধ্য না, অনেকে ডিসকাউন্ট চাই আমার কাছে, ভর্তি হওয়ার জন্য ডিসকাউন্ট চাই, আমি ডিসকাউন্ট দিতে বাধ্য না। আমার ইচ্ছা হলো দিলাম, কারো অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে যদি আমার মনে হয়, তাই না? জি জি জি। সেটা আমার অনুগ্রহ করার একটা বিষয়। অনেকটা এই মতোই, এরকমই। আচ্ছা, এখন 496 ধারা যদি আমরা পড়ি ইংরেজিতে, শ্যাল বি রিলিজ অন বেল, এটা বলা হচ্ছে কিন্তু অধিকার বা রাইট, রাইট টু গেট, মানে এই পাওয়ার অধিকার। রাইট টু গেট গ্র্যান্ট, মানে রাইট টু গেট গ্র্যান্ট বা স্যাংশন অন বেল পিটিশন, মানে বেল পিটিশন গ্র্যান্ট হওয়াটা আদালতের জন্য কি এ, মানে এটা রাইট বা অধিকার, এটা কিন্তু বাংলা বা ইংরেজিতে 496 কোথাও লেখা নাই। অধিকার আচ্ছা। শব্দটাকে আমি জাস্টিফাই করতে পারছি না বিআর অ্যাক্ট দিয়ে, তাহলে আমাকে কোথায় যেতে হবে? কেস লয়ে যেতে হবে, তাই না? তার মানে এখানে জি জি। বিআর অ্যাক্টের কি আছে? অপূর্ণতা আছে। পোলাও ভাত খেয়ে আমার পেট ভরলো না, একটু সাদা ভাত নিতে হয়, তাই না? জি স্যার। বা অনেক সময় হোটেলে খেতে বসে ওই যে এক্সট্রা রাইস নেওয়া দরকার হয়, তাই না? এরকম। তো এই জি জি। বিআর অ্যাক্ট দিয়ে হচ্ছে না, পেট ভরছে না, একটু কেসলা দিয়ে দিলে মন ভরবে, লেখাটা আরো পরিপূর্ণ হবে। এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, অখণ্ড ভারতের, তখন আমরাও কি ভারতের অংশ ছিলাম 1932 সালের। এএলআর, এএল অল 327 নম্বর পৃষ্ঠে আছে। মামলার রায়ে বলা হয়েছে যে শর্তের দিক থেকে সিআরপিসির 498 এর 496 ধারা আদেশমূলক এবং আদালতের বিধিবিধান পালনে বাধ্য। জামিনযোগ্য প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে জামিন একটি অধিকার, আনুকল্য নয়। আচ্ছা, এই প্রশ্নটা তৈরি করেছে জুডিশিয়ারি, হ্যাঁ, এবং এই কেস ল জি থেকে এই প্রশ্নটা তৈরি করেছে। এবং এই প্রশ্নটা তৈরি করেছে হচ্ছে খুবই ভাইরাল একটা বই, বিচার প্রক্রিয়া বই। যারা বিচার প্রক্রিয়া কিনেননি, এই মুহূর্তে কেনা দরকার নেই। বিচার প্রক্রিয়া থেকেই আমি প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করে দিচ্ছি আপনাদের। আরো কিছু রিসার্চ করছি, ইন্ডিয়ান বার কাউন্সিলের লিখিত প্রশ্ন, জুডিশিয়ারির লিখিত প্রশ্ন, এবং আমি চেষ্টা করছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের কিছু প্রশ্নও কালেকশন করার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যেন আমার ফাইনাল টাচ নোটটাতে এত বেশি আমি প্রবলেমেটিক প্রশ্ন দিব, যতটুকুই দিই কম বেশি, সেটা যেন আপনার কাজে আসে। মোটামুটি এটা কমপ্লিট নোট বলছে, এটা দিয়ে কাভার হয়ে যেত যদি প্রশ্নের প্যাটার্ন জুডিশিয়ার মতোই থাকতো, কিন্তু প্রশ্নের প্যাটার্ন এবার ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নে হয়ে গেছে, তাই না? জি তাহলে উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্ট, তাহলে এখানে আমরা ডিরেক্ট এই যে কথাটা বলেছে যে অধিকার অনুকূল্য নাই, এটা ডিরেক্ট পাচ্ছি কেস লয়, তাই না? তার মানে বোঝা যাচ্ছে জি কেস ল থেকে এই জায়গাটা থেকে কি হয়েছে, নেওয়া হয়েছে শব্দটাকে, এক কথায় ধার নেওয়া হয়েছে বা চুরি করা হয়েছে শব্দটাকে, তাই না? জি জি। প্রতীয়মান হয় যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে এই চুরি কিন্তু শাস্তিযোগ্য চুরি না, মানে গ্রহণ করা, তাই না? ইন্সপিরেশন নেওয়া। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার প্রয়োগযোগ্যতা শতভাগ, শতভাগ মানে 100 ভাগ, 100% মিলে গেল না? জি
তাই আমরা আবার এই শব্দটাকে, এই বাক্যটাকে রিপিট করে দিলাম এখানে। এবার জামিন অযোগ্য ধারা ক্ষেত্রে কি আসলেই অধিকার কিনা সেটা দেখি। নানু করলো। তাহলে তিনটি ক্ষেত্রে জামিন দেয়, অলরেডি আমরা দেখেছি, তাই না? 16 বছরে কম, মাইনর, স্ত্রীলোক, উমেন, সিক অর ইনফার্ম, পীড়িত মানে অসুস্থ, ইনফার্ম মানে কি বিকলাঙ্গ, শারীরিক বিকলাঙ্গ, হাত নাই পা নাই, বা অনেক সময় পোলিও রোগী হয়, তাই না? বা প্রতিবন্ধী টাইপের আর কি, হ্যাঁ, জি। প্রতিবন্ধী। এই পোলিও রোগী তো বেশি প্রতিবন্ধী হয় বা অপুষ্টিতে জি ভুগছে। জি শারীরিক বিকাশ যার নাই এক কথায়, বা শারীরিক জি বিকাশ জি ছিল তার অঙ্গহানি হয়েছে অ্যাক্সিডেন্ট বা কোনো অসুখে। আবার অত্র আইনের আরো কিছু ধারার বিধান মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেতে পারে। তদন্ত, অনুসন্ধান, বিচার কার্য চলমান অবস্থায় জামিন। 497-এর 2, বিচার বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে রায় ঘোষণা পূর্বে জামিন মঞ্জুর করা। 97-4, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে জামিন মঞ্জুর। 87-5। আচ্ছা, একটু আগে আমরা বিস্তারিত পড়েছি, তাই এখানে আর বিস্তারিত দিইনি, সংক্ষিপ্তভাবে দিয়েছি। এটা দিলেও কিন্তু হচ্ছে হচ্ছে না। জি জি স্যার, মানে মূল জিনিসটা তো আসতেছে না। এখানে আমি শুধু শিরোনাম তুলে দিয়েছি, আলোচনা করিনি। আবার নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত না হলে জামিন মঞ্জুর করা। আচ্ছা, এই প্রশ্নটা 5 থেকে 6 নম্বরের জন্য সর্বোচ্চ আসতে পারে, তাই আমি যতটুকু লিখেছি ততটুকু লিখলে হবে। কিন্তু এই প্রশ্নটা যদি 10 নম্বরের জন্য দিয়ে দেয়, তাহলে এই যে এখানে আপনারা উপর থেকে ধার নিয়ে বিস্তারিত লিখবেন। ওকে। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা কি দেখছি, যে দিতে পারে বিবেচনাধীন উপরোক্ত ক্ষেত্রসমূহে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদানের বিষয়টি আদালতের জন্য বাধ্যতামূলক নয়, বরং এটি আদালতের জন্য বিবেচনামূলক, মানে বিবেচনা। ডিসক্রিশনারি পাওয়ার। আর যেখানে ডিসক্রিশনারি পাওয়ার সেখানে আনুকূল্যের বিষয়টা চলে আসবে। আদালতকে কনভিন্স করতে হয়, ইওর অনার দেন, ইওর অনার, সামনে ঈদ আছে, জামিন হলে কি হবে, মক্কেলেও বের হবে, পরিবারের সাথে। সে পরিবারের সাথে ঈদ করতে পারবে, আবার আইনজীবীরও পকেটে কিছু টাকা আসবে, আইনজীবীর ঈদটা ভালো হবে। যদিও এই কথা বলা যায় না, মজা করে বলছে। তবে হ্যাঁ, এই কথা আমরা ইনডিরেক্টলি বলি। যেমন সিনিয়রকে দিয়ে যদি আমরা জামিন শুনানি করি এবং পাশে যদি জুনিয়র দাঁড়িয়ে থাকে, তখন সিনিয়র এভাবে বলে, স্যার সামনে ঈদ, জুনিয়রের মামলা স্যার, বোঝেন তো, জুনিয়রের ঈদটা ভালো কাটতে হবে। এভাবে বললে একটু মুচকি হেসে জামিন দিয়ে দেয়। সিনিয়র এভাবে বলতে পারে, একদম। কিন্তু জুনিয়র ডিরেক্ট বললে এটা অড শোনায়, তাই না? জি জি স্যার। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা বা না মঞ্জুর করার বিষয়টি আদালতের বিবেচনার তথা অনুগ্রহের উপর নির্ভর করে। যেটাই বিবেচনা সেটা অনুগ্রহ, তাই না? মামলার পরিস্থিতি ও জি আসামির যোগ্যতার উপর ভিত্তি করে সন্তুষ্টি সাপেক্ষে বিজ্ঞ আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করতে পারেন। জামিন পাচ্ছে কিন্তু অনুগ্রহ। আচ্ছা, এখানেও যেহেতু ক্লিয়ার না, অধিকার শব্দটা নাই বা অধিকার নয় এই শব্দটা নাই, তাহলে কেস ল দিই, তাই না? কেস জি ল দেওয়াটা এখানে কি আবশ্যক হয়ে যাচ্ছে, বা এখানে দেওয়াটা মানে একটু সুন্দর হচ্ছে প্রশ্নটা। এটা আমাদের দেশীয় আইন 35 DLR অ্যাপিলেট ডিভিশনের মামলার রায়ে বলা হচ্ছে যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক, তবুও তা বিচারিকভাবে প্রয়োগ করতে হবে। বিচারিকভাবে মানে বিচারিক কিছু নীতি আছে, যারা বিচারক তাদেরকে ট্রেনিং দিতে হয় না? জি জি ট্রেনিং পার হওয়ার পরে ওনারা নিয়োগ পান, মিনিমাম 6 মাস ট্রেনিং হয়, তারপরে তারা এজলাসে বসে বিচার করতে পারেন। আবার অনেক সময় এজলাসে আসার পরেও একজন বিচারক বিচার করছেন, তার দুই পাশে দুইজন কি জুনিয়র বসে থাকেন, জুনিয়র বিচারক, রিয়েল জি সিনারিও দেখার জন্য কোর্টে। উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণাটি শতভাগ প্রয়োগযোগ্য। অলরেডি এটা বলেছি, সেটা আবার রিপিট করছি কোথায়, টার্মিনাল স্টেটমেন্ট বা উপসংহারে, তাই না? জি এটাকে বাংলায় কি বলে, জবনিকা। জবনিকা, উপসংহার, এইগুলো যে আমি এখানে চাইলে কি পয়েন্টটা দিতে পারতাম, কিন্তু সূচনা উপসংহার এই পয়েন্ট দেওয়ার দরকার নাই। আচ্ছা। সূচনা উপসংহার এই শব্দটা লেখার দরকার নাই। এটা লিখলে কি হয়, এটা হাই স্কুল কলেজ লেভেলের লেখা হয়ে যায়, কিন্তু ইউনিভার্সিটির পরে সূচনা উপসংহার শব্দগুলো ইরিলিভেন্ট হয়ে যায়। বুঝতে পারলেন? জি জি স্যার। এগুলো লিখলে সেটা কি অপরিপক্ক লেখার কি বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ জামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়া আসামির আইনগত অধিকার। অনেকটা ওই যে প্রবন্ধ রচনার মতো শোনায়, তাই না?
জি ছোটবেলা থেকে গরু রচনা পড়েছে, সূচনা, উপকারিতা, অপকারিতা, শেষে আবার কি, উপসংহার, তাই না? জি অপরদিকে জামিন অযোগ্য, অপরদিকে কেন লিখছি, কারণ বিপরীত ধারণা দিচ্ছে, তাই পার্থক্যমূলক। অপরাধের ক্ষেত্রে আলোচ্য ধারণার কোনো প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ বলা যায় যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার নয়, বরং এটি তার আনুকূল্য বটে, মানে ঠিক বিপরীত, অপোজিট, তার মানে এটা 0% প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা নাই, আর আগেরটা 100%। ওকে, জি তাহলে দুইটাই আমি খুব পারফেক্ট ভাবেই বুঝিয়ে দিলাম, তাই না, ব্যাখ্যা করলাম। জি স্যার। এবার পার্থক্য, জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি? তাহলে জামিন নিয়ে যেহেতু টপিক, জামিনের পার্থক্যগুলো দেখা যাক। সংজ্ঞা, সংজ্ঞাগুলো, সংজ্ঞাগত পার্থক্য 4B ধারার বিধান মতে, উপরে এই যে টপিকটা অবশ্যই দিতে হবে, তাই না? কি জি কি লিখছি নিচে, এটা লিখতে হবে, পার্থক্য আন্ডারলাইন করলেও হলো, না হলেও সমস্যা নেই। জামিনযোগ্য অপরাধ বলতে যে সকল অপরাধকে, সে সকল অপরাধকে বোঝায় যা দ্বিতীয় তফসিলের, সিআরপিসি দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে। দ্বিতীয় তফসিলের কোথায়, ওই যে চার্টগুলো আছে না, জি চার্টে বলা হয়েছে জামিনযোগ্য, জামিন অযোগ্য, বেলেবল, নন এভেবল, নন জি বেলেবল, অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য বলা হয়েছে। শুধু সিআরপিসিতে সিআরপিসি কি নিয়ে কথা বলে, শুধু পেনাল কোড নিয়ে কথা বলে, কিন্তু অন্য আইন, যৌতুক আইন জামিনযোগ্য না জামিন অযোগ্য, বলেন তো? যৌতুক আইনে 3 ধারা, যৌতুক চাওয়া, জি স্যার। যৌতুক চাওয়া। হ্যাঁ জামিন, যৌতুক আইনে 3 ধারাই শুধু মামলা হয়, ছোট হ্যাঁ, ওইটা আইন যেমন আছে জামিনের যোগ্য স্যার। জামিন অযোগ্য, তার মানে এটা তো সিআরপিসি বলে না। তাই আমি জি এখানে জি এটাও যুক্ত করেছি যে অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য, অযোগ্য, জামিনযোগ্য করা হয়েছে যেখানে, সেটা জামিনযোগ্য। জি জি, পক্ষান্তরে তাহলে সব একই আইনই চলে ধারায়, আসবে এর মধ্যে। তাহলে সব আইন চলে আসলো এখানে, অন্য, জি এখানে জি বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে, এর ইংরেজি হচ্ছে এনি আদার ল ইনফোর্স ইনফোর্স টাইম বিং, মানে বর্তমানে বলবৎ, টাইম বিং বলতে জি বর্তমানে বলবৎ, তাই না? ইংরেজিটা দেখলে এরকম হয়। তো অযোগ্য অপরাধের সংজ্ঞায় বলা হয়েছে যে জামিনযোগ্য অপরাধ ব্যতীত অন্য সকল অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে। তাহলে আমার কোন আইনার বলার দরকার হচ্ছে না, তাই না? জি মানে বাদ বাকি সব রেস্টিং, সবগুলো অবশিষ্টগুলো। এবার অধিকার, তাহলে জামিনযোগ্য অধিকার, জামিন অযোগ্যের ক্ষেত্রে অধিকার নয়, এটা একটু আগে তো আমরা দেখলাম, আগের প্রশ্ন থেকে তো পাবো, তাই না? জি জামিন মঞ্জুরের বাধ্যবাধকতা, জামিনযোগ্য ক্ষেত্রে বাধ্য, আর জামিন অযোগ্যের ক্ষেত্রে বিবেচনামূলক, বাধ্য নয়। অপরাধের প্রকৃতি, তুলনামূলকভাবে লঘুতর যেটা জামিনযোগ্য, ঠিক আছে, আর কিন্তু জামিন জি অযোগ্য গুরুতর অপরাধ, তাই না? লঘুতর গুরুতর মানে কি, সিরিয়াস আর সিম্পল, ছোট অপরাধ বড় অপরাধ। জামিন সংক্রান্ত বিধান কোথায় আছে? সিআরপিসির 96 ধারায় বর্ণিত আছে জামিনযোগ্য, আর জামিন অযোগ্য সংক্রান্ত 96 এবং 98 ধারায়। ওকে, জি স্যার। আগাম জামিন সংক্রান্ত বিধান, জামিন অযোগ্য অপরাধের জন্য আগাম জামিন বা গ্রেপ্তারপূর্বক জামিনের দরখাস্ত করার প্রয়োজন হয় না। করার বানানটা ঠিক করে স্যার নিতে এখানে হবে। একটা ওই মানে আ হবে স্যার, এই ছয় ছয় নম্বরটা আ দেবেন স্যার, একটু রেড মার্ক। কোথায়? এই যে আগাম জামিন স্যার, যে পয়েন্ট পয়েন্ট 6 নম্বরের যে পয়েন্ট স্যার, এটা ওই অগাম হয়ে আছে স্যার, এটা আগাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আগাম আকার দিয়ে দিবেন আপনারা। তাহলে আগাম জামিনের জন্য কি, আগাম জামিনের ক্ষেত্রে যেটা জামিন পাওয়াই যাবে, সেখানে ম্যাজিস্ট্রেট কোর্টে স্যারেন্ডার দিব, জামিন হয়ে যাবে, টাকা খরচ করে হাইকোর্টে আগাম জামিন নেওয়ার দরকার আছে? না না আগাম জামিন কি, কামান, আগাম জামিন হচ্ছে কামান, তাহলে মশা মারতে কামানের দরকার আছে? তাই না? না না স্যার। বড় মামলায় আগাম জামিন লাই, তাই না? টাকা খরচ হয়, জি হাইকোর্টে জামিন নেওয়া মানে অনেক টাকা খরচ হয়। হাইকোর্টের লয়ার তো আর 5,000-এ জামিন করে দিবে না, ফাইলিং করতে একটা খরচ আছে। তাহলে অপর দিকে জামিনযোগ্য অপরাধের জন্য আগাম জামিন বা গ্রেপ্তারপূর্বক জামিনের দরখাস্ত করার প্রয়োজন হতে পারে, কেন? এটা বড় মামলা, হাতি মারতে কামান লাগতেই পারে, তাই না? লাইনে আছেন, বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। গ্রেপ্তারপূর্বক জামিন বা আগাম জামিন বলতে কি বুঝেন? গ্রেপ্তারপূর্বক জামিন বা কখনো কি কি কারণে মঞ্জুর করা যায়? ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে জামিন বা বেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না,
এই নীতি বাস্তবায়নের জন্য জামিন একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। ঠিক আছে। সিআরপিসির জি 496 থেকে 498 ধারায় জামিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত কিংবা কারাগার হতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত মানে কি? পুলিশ স্টেশনে রাখা, তাই না? পুলিশ স্টেশনে কারাগার জি আছে না ছোট, জি সেটাকে কি স্যার। পুলিশ কাস্টডি বলে। জি কিংবা কারাগার থেকে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিন ও সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকেই জামিন বলে। পুলিশ হেফাজত থেকে কে জামিন দিতে পারে? ওসি। ওসির কিন্তু ক্ষমতা আছে জামিনে মুক্তি দেওয়ার। জি জি গ্রেপ্তার পূর্ব জামিন বা আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। এবার সংজ্ঞা ডিরেক্ট। বিশেষ পরিস্থিতিতে গ্রেপ্তারের পূর্বেই শর্ত সাপেক্ষে আদালত যে জামিন মঞ্জুর করে থাকেন তাকে আগাম জামিন বলা হয়, তার মানে গ্রেপ্তারের আগেই। তবে সিআরপিসিতে এই অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের কোনো বিধান নাই। ঠিক আছে। চারশো জি আটানব্বই ধারায় বর্তমানে যে প্র্যাকটিস আছে আগাম জামিনের, 498 ধারায় হাইকোর্ট বিভাগ মিস কেসের মাধ্যমে কি করেন? মোটামুটি মিস কেস স্টাইলে বিবিধ মামলা হিসেবে আগাম জামিন কিন্তু নিয়ে থাকেন, হ্যাঁ। দিয়ে থাকেন। এবং জি দায়রা জজও কিন্তু আগাম জামিন দিতে পারে। কিন্তু বাস্তবে দায়রা জজে আগাম জামিনের কোনো কি নাই, বিধানই নাই। মানে বিধান আছে, মানে তখন হ্যাঁ, প্রচলন নাই। প্রচলন নাই। আচ্ছা, আগাম জামিন সংক্রান্ত বিধান আগে ছিল, হ্যাঁ, আগাম জামিন সংক্রান্ত বিধান কিন্তু আগে ছিল। মেবি 478 ধারায় ছিল, যতটুকু আমার মনে পড়ছে, আই এম নট শিওর, তবে মনে পড়ছে আগে ছিল। কিন্তু সেটা কিন্তু কি করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সেই আচ্ছা। প্র্যাকটিসটা থেকেই গেছে বাস্তবে। আগে কিন্তু দায়রা জজ আগাম জামিন দিত, কিন্তু পরে বাতিল হওয়ার পর দায়রা জজ আর কি করে না, আগাম জামিন দেয় না, শুধু হাইকোর্টে হয়। আপনি চাইলে দায়রা জজ আগাম জামিন চাইতে পারেন, কিন্তু দায়রা জজ মঞ্জুর করে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। তো সম্প্রসারিত অর্থ দ্বারা অভিযুক্ত ক্ষেত্র বিশেষে অভিযুক্ত ব্যক্তি ক্ষেত্র বিশেষে আগাম জামিন প্রদান করে থাকেন। অভিযুক্তকে মানে অভিযুক্ত ব্যক্তিকে, যখন কোনো ব্যক্তির এরকম আশঙ্কা থাকে যে কোনো অজামিনযোগ্য মামলায় ওই ব্যক্তি গ্রেপ্তার হতে পারে, মানে পুলিশ ধরতে পারে, তখন তার আবেদনের প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে আদালত কিছু বিষয় বিবেচনায় তার আগাম জামিন মঞ্জুর করে থাকেন। আদালত কোনো ব্যক্তির পক্ষে আগাম জামিন মামলা তদন্ত পর্যায়ে অনুমোদন করতে পারেন, তবে আসামি একবার গ্রেপ্তার হলে তখন আর আগাম জামিনের আবেদন করা যায় না। আগাম জামিন বলে তো আর কিছুই থাকে না, তখন গ্রেপ্তার হয়ে গেলে তো আগাম, মানে গ্রেপ্তার পূর্ব জামিন আর হচ্ছে না, গ্রেপ্তার পরবর্তী জামিন হয়ে গেল, তাই না? জি জি। তখন ওটা সেটা তখন কি মানে জামিন হয়ে পাস গেল, করে। তখন তখন রেগুলার জামিন হয়ে যাবে, তাই না? জি বা সাধারণ জামিন। তখন তাকে নিয়মিত জামিনের জন্য দরখাস্ত করতে হবে, যেটাকে সাধারণ বা নিয়মিত বা রেগুলার জামিন বলা হয়। তাহলে গ্রেপ্তার পূর্ব জামিন যখন ও যে যে কারণে মঞ্জুর করা হয়, একটু ভিন্ন স্যার, এই হলো। আগাম জামিন নেওয়ার পর স্যার নিম্ন আদালত থেকে কি আবারও জামিন নেওয়া লাগবে স্যার? আগাম জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আবার সেটাকে কি করতে হয়, দাখিল করতে হয়। এবং আগাম জামিন সাধারণত কি সর্বোচ্চ 8 সপ্তাহের জন্য করা হয়, মানে জি 2 মাসের বেশি। সব। জি মাস উল্লেখ করে না। 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, এভাবে জোড় সপ্তাহ সাধারণত মঞ্জুর করে, আমি যতটুকু দেখেছি। এবং জি 8 সপ্তাহের বেশি আগাম জামিন মঞ্জুর করা হয় না। 8 সপ্তাহের পর কি করতে হয়, ওই বেল এক্সটেনশন করতে হয়, অথবা আবার ভিতরে চলে যাবে আসামি। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আগাম জামিনের আবেদন বিবেচনাকালে আদালত এর নিচের বিষয়গুলো দেখবে: উত্থাপিত আবেদনের প্রেক্ষিতে এবং তর্কিত অভিযোগের নিবিড় বিবেচনা, আদালতের কাছে যদি এটি প্রতীয়মান হয় যে আসামিকে ওই মামলায় কোনো খারাপ উদ্দেশ্যে জড়ানো হয়েছে, মানে হয়রানি করার জন্য বা মিথ্যা মামলা, ওই মামলায় গ্রেপ্তারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, অথবা আসামিকে উক্ত মামলার মাধ্যমে ক্ষতির মুখোমুখি করাই একমাত্র উদ্দেশ্য, তাহলে আদালত তাকে গ্রেপ্তারের পূর্বেই নিজ বিবেচনায় জামিন মঞ্জুর করতে পারেন। এটা একটা গ্রাউন্ড। আদালত আগাম জামিনের ক্ষেত্রে একটা অস্পষ্ট ও অনির্দিষ্ট মঞ্জুরনামা জারি করবে না। এটা আমি বলছিলাম, অস্পষ্ট ও অনির্দিষ্ট মঞ্জুরনামা মানে অনির্দিষ্টকালের জন্য জামিন দিবে না, বলেই দিবে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ বা 8 সপ্তাহ, মানে নির্দিষ্ট। আদালত এক্ষেত্রে আচ্ছা সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ও প্রসঙ্গে আবেদননামা বা দরখাস্ত বিবেচনা করত কেবল তার ভিত্তিতে জামিন মঞ্জুর করেন।
আগাম জামিন মঞ্জুরের আগে আদালত এটি বিবেচনায় রাখেন যে উক্ত মামলায় জিজ্ঞাসাবাদ বা তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে পুলিশ হেফাজত অর্থাৎ রিমান্ডে নেওয়ার প্রয়োজন ছিল কিনা। যদি এরকম প্রয়োজন বিবেচিত হয় তাহলে আদালত জামিন নামঞ্জুর করতে পারেন। বুঝতে পেরেছেন? মানে এমন জি জি দুর্ধর্ষ মামলা যে তাকে রিমান্ডে নেওয়ার পরবর্তীতে দরকার হতে পারে। চক্র, বিশেষ করে আপনার ডাকাতির মামলা, হ্যাঁ, এই ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করে থাকে না, বা গ্যাং রেপ এগুলো। জি মার্ডার কেসেও আগাম জামিন মঞ্জুর করে। আদালতের আগাম জামিনের ক্ষমতা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় ব্যবহার করা উচিত। তার মানে এটা সেনসিটিভ একটা বিষয়, তাই হাইকোর্টকেই ব্যবহার করার জন্য পারমিশন দেওয়া হচ্ছে বাস্তবে, প্র্যাকটিসে। দায়রা জজ এটাতে হাত দেয় না, সেনসিটিভ তাই। যদি আদালত এটি উপলব্ধি করে যে আসামি তার জামিনের সুযোগের অপব্যবহার করেন না বা মামলা প্রভাবিত করবেন না, সেক্ষেত্রে আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারেন। অর্থাৎ সে বের হয়ে সাক্ষীদের প্রভাবিত করবে বা তার যে সাক্ষ্য সেটা নষ্ট করে তার তদন্ত বিনষ্ট করবে, এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু দিবে না। হ্যাঁ, আগাম আচ্ছা জামিন মঞ্জুরের ক্ষেত্রে আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে, মানে স্যারেন্ডার করতে হয়। আগাম জামিনের আবেদন সাধারণত তাদের ক্ষেত্রে নামঞ্জুর করা হয় যারা তদন্তকারী সংস্থাকে সহায়তা করেন বা করেন না, বা করার সম্ভাবনাও ক্ষীণ, করেন না। মানে করেন নাই আছে, মানে আয়োগকে জি সহযোগিতা করবে না, তার মানে আয়োগকে কি বাধা সৃষ্টি করবে বা অন্যায় প্রভাব সৃষ্টি করবে, এটা মানে তদন্ত সে জি বায়াস বায়াস করে ফেলবে। অথবা যাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অথবা যারা জামিনে মুক্ত থেকে মামলা প্রভাবিত করতে পারেন, আনডিউ ইনফ্লুয়েন্স, বিভিন্নভাবে। আমরা এর আগে একটা পিটিশন পড়লাম না, এই নারাজি পিটিশন দরখাস্তে কি কি হেতুবাদ থাকতে পারে, আয়োকে ধুয়ে নামাই দেওয়া হলো, তাই না? জি আয়োর দোষ ত্রুটি বের করা হলো। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করার পর এমনকি চার্জশিট দেওয়ার পরও আগাম জামিন মঞ্জুর করা যায় বলে ভারতীয় রায়ে বলা হয়েছে। এখানে আর কেস ল যুক্ত করিনি, ইনডিরেক্টলি কেস ল দিয়েছি। এটা কেন দিয়েছি? যারা কেস ল বলতে পারবেন না, এইভাবে আপনি বলতে পারবেন যে উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে। মানে কেস ল ব্যবহার করলেন কিন্তু রেফারেন্স দিলেন না। ধরি মাছ না ছুঁই পানি। জি বুঝতে পারলেন? জি স্যার। এটা আমি ব্যবহার করেছি আপনাদেরকে একটু টেকনিক শেখানোর জন্য। কেস ল মনে থাকে না, অনেকে বলছিলেন না গত ক্লাসে? তো কেস জি ল না জি দেওয়ার স্যার। জন্য এটা একটা কি ফাঁকিবাজি কৌশল। এজাহার দায়ের করা আগাম জামিনের পূর্বশর্ত নয়। অর্থাৎ এজাহার দায়ের করলেই যে আগাম জামিন দিবে না তা না, বা এজাহার দায়ের না হলে যে আগাম জামিন নেওয়া যাবে না তা না। মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে বা আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে শুধু এই কারণে আসামির আগাম জামিনের অধিকার খর্ব করা হয়েছে বলে বলা যাবে না। আগাম জামিন মঞ্জুরের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করে থাকেন: অভিযোগের প্রকৃতি ও ভয়াবহতা, আবেদনকারীর পরিচয়, সেই সঙ্গে আবেদনকারী পূর্বে কখনো আমলযোগ্য অপরাধে দণ্ডিত হয়েছিল কিনা, মানে পূর্বে, মানে পুরাতন পাপী কিনা সে, হ্যাঁ, মানে অভ্যাসগত অপরাধী কিনা, সে সম্পর্কে তথ্যাদি, মানে এটাকে পিসিপিআর বলা হয় আদালতের ভাষায়। জামিন পেলে আসামির পলায়নের কোনো সুযোগ ও সন্দেহ আছে কিনা, মানে পালাই চলে যাবে কিনা বিদেশে। আসামির গ্রেপ্তারের মাধ্যমে তাকে সমাজের চোখে হেয় করা হবে এমন উদ্দেশ্য নিয়ে উক্ত মামলায় তাকে জড়িত করা হয়েছে কিনা, এই মর্মে অভিমত। সাধারণত জামিন অযোগ্য মামলায় আচ্ছা, যেটা বলছিলাম যে সাধারণত জামিন অযোগ্য মামলায় জামিন আবেদনের শুনানি প্রসঙ্গে আদালত যে সকল বিষয় বিবেচনা করে, আগাম জামিনের ক্ষেত্রেও আদালত একই বিষয়গুলো বিবেচনা করবেন। এটা কেস লয়ে আছে, কত 19 আছে। হ্যাঁ, পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় কি, মানে চার্জশিট দিয়েছে, আসামি এখনো ধরা পড়েনি, হ্যাঁ, বা আসামি এখনো জামিন নেয়নি, সেই ক্ষেত্রে পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর বিষয়ে বিধান। হ্যাঁ, সীমিত সময়ের জন্য বা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত শুধুমাত্র তদন্তাধীন কোনো মামলায় আগাম জামিন মঞ্জুর করা উচিত। আগাম জামিনে মঞ্জুরকৃত নির্ধারিত সময়ের পর কিংবা পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর অভিযুক্ত
ব্যক্তি অবশ্যই সংশ্লিষ্ট আদালতে হাজির হবে এবং মামলার গুণগুণের উপর ভিত্তি করে নতুনভাবে সাধারণ জামিনের আবেদন পূর্বক জামিনে মুক্তির প্রার্থনা করবে। তার মানে চার্জশিট দখলের পর সাধারণ নিয়মকে সে আদালতে হাজির হয়ে স্যালেন্ডার স্যারেন্ডার দিয়ে কি জামিন নিবে, তাই না? জি সংশ্লিষ্ট আদালতে, নিম্ন আদালতে। দ্য স্টেট ভার্সেস ডক্টর মোরশেদ হাসান খান, 28 বিএলটি 85 অ্যাপিলেট ডিভিশন। এই মামলার রায় বলা হয়েছে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত 5 সপ্তাহের 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না, একটু আগে যেটা বলছিলাম, তাই না? জি স্যার। এবং চার্জশিট দাখিলের পর তা আর বহাল থাকবে না। চার্জশিট দাখিল করলে কিন্তু কি আগাম জামিন আর বহাল থাকে না। যদি চার্জশিট দাখিল ক্ষেত্রে মনে করেন 8 সপ্তাহ তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু সেটা ধরে নিতে হবে যে পিআর পর্যন্ত, পিআর মানে পুলিশ রিপোর্ট বা চার্জশিট পর্যন্ত। চার্জশিট আসলে আরো যদি 2 সপ্তাহ থাকে তাহলে ধরে নিতে হবে 2 সপ্তাহ কি হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, হ্যাঁ, বাদ হয়ে যাবে। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। সুতরাং এটি স্পষ্ট যে পুলিশ রিপোর্ট বা চার্জশিট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। কারণ জামিন কখন মঞ্জুর হয়? যখন বোঝা যাচ্ছে না মামলায় আসলে সে প্রকৃত অপরাধী কিনা। চার্জশিটে যদি মামলার মেরিট খুঁজে পাই আইও, এবং আসামি আসলেই অপরাধ করেছে, গুরুতর জামিন অযোগ্য ধারার অপরাধ করেছে, তাহলে সাধারণত তাকে জামিন দিতে চায় না সহজে, তাই না? জি জি স্যার। তারপরে তদন্তাধীন মামলায় জামিন দিলেও, মানে বিচার, ওই যে মামলায় তদন্ত চলছে, আন্ডার ইনভেস্টিগেশন, সেই মামলায় জামিন দিলেও সেটা পিআর বা তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত দেয়, পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত। তারপরে পুলিশ রিপোর্ট আসলে আবার পার্মানেন্ট বেল নিতে হয়, স্থায়ী জামিন। তার মানে এটা কি অস্থায়ী জামিন নেওয়া হয়, হ্যাঁ। জি জি স্যার। তো একই বিবেচনায় চার্জশিট দেওয়ার পরে কিন্তু আর আগাম জামিন নেওয়ার সুযোগ নেই। তার মানে নর্মালি স্যারেন্ডার দিয়ে জামিন নিতে হবে নিম্ন আদালতে। একটি হত্যা মামলায় এক্স, প্রবলেমেটিক প্রশ্ন শুরু হচ্ছে। এজাহার নামীয় আসামি না হওয়া সত্ত্বেও, এজাহার নামীয় মানে কি, এজাহারে যার নাম নাই বা এফআইআর এর কারণ যার নাম নাই, হ্যাঁ, এজাহার হোক এফআইআর হোক, এজাহার আর এফআইআর অনেকে একই মনে করেন। তো এখানে এজাহার শব্দটা বলুক বা এফআইআর বলুক, এজাহারেও নাম থাকতে হয়, এফআইআরেও নাম থাকতে হয়, তাই না? জি স্যার। দুইটার যে কোনো একটা হতে পারে। তদন্ত পর্যায়ে পুলিশ এক্স কে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে। এক্ষেত্রে এক্স জামিনের জন্য কোন আদালতে আবেদন করতে পারে? জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি বা হেতু প্রদর্শন করুন। এটা বিগত সালের প্রশ্ন। হেতু শব্দটা কিন্তু প্রশ্নে ব্যবহার করে। জি সিদ্ধান্ত হচ্ছে যেহেতু হত্যার অভিযোগ একটি জামিন অযোগ্য অপরাধ এবং মামলাটি তদন্ত পর্যায়ে আছে এবং এক্স এজাহার নামীয় আসামি না, তাহলে এজাহারে যার নাম নাই সে তো নিম্ন আদালতে স্যারেন্ডার দিতে পারে না, কারণ এজাহারে নাম নাই, এফআইআর এ নাম নাই। তাহলে স্যারেন্ডার দিবে কে? একে তার স্ট্রেঞ্জার বা আগন্তুক হয়ে গেল না? জি জি জি। তাহলে কিছু মামলা হয় যে 5 জন আসামি নাম থাকে আর অজ্ঞাতনামা আসামি থাকে। কিছুদিন আগে আমার কাছে একটা মামলা আসছিল যে অটো বা ব্যাটারি চালিত যে অটো রিক্সা, হ্যাঁ, থ্রি হুইলার, আমাদের রাজশাহীতে কোনো সিটি সার্ভিস বাস নাই, এই থ্রি হুইলার আর আচ্ছা রিক্সায় চলে, ব্যাটারি চালিত সব। এই কারণে আমাদের রাজশাহীতে যতটুকু বায়ু দূষণ হয় সেটা হচ্ছে ধুলা, সামান্য কনস্ট্রাকশনের বালি আর ধোঁয়া। যদি বলতে যাই, যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের রাজশাহীতে, যে প্রাইভেট কার আছে কিছু, সে প্রাইভেট কার এবং মোটর সাইকেলের ধোঁয়া, সাইকেল। হ্যাঁ, এছাড়া ওই বাস নাই আমাদের রাজশাহীতে। এবং সিটির মধ্যে খুব একটা ট্রাক চলে না, সিটির বাইরে দিয়ে বাইপাস করা আছে, বাইপাস দিয়ে ট্রাক চলাচল করে। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আমাদের রাজশাহী ক্লিন রাজশাহী, গ্রিন রাজশাহী বলা হয়। এই জি কথা কেন স্যার। বললাম, এই কথা কেন বললাম? এই যে একটা অতর ছিনতাই করতে গিয়ে সেটা আসলে ডাকাতি হয়ে গেছে মামলাটা, ডাকাতির মামলাই হবে এবং খুনও হয়ে গেছে, মানে 396 চলে আসবে। আচ্ছা। তো এ- এটা উদ্ধার হয়েছে। আচ্ছা, লাইনে কি আছেন? কথা হচ্ছে কার? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই অটো ছিনতাই করতে গিয়ে কয়েকজন মিলে ওই ড্রাইভারকে মেরে ফেলেছে। আচ্ছা ড্রাইভারকে মেরে ফেলেছে, মেরে ফেলার পর এখন ড্রাইভারকে, যে ড্রাইভার, একটা লাশ, লাশ তার গুম করে দেয়নি, খুব রাস্তার ধারে ফেলে রেখেছে।
একটা মাঠের পাশে। তো সেটা পরের দিন এলাকার মানুষ দেখেছে, দেখে 999-এ ফোন দিয়েছে। পুলিশ এসে লাশ দেখেছে। এখন এটা তো একটা ব্ল্যাঙ্ক কেস, তাই না? ঘটনাস্থল জি তো, ঘটনা ঘটছে আগে, পুলিশ পরে গেছে, বাংলা সিনেমার মতন। তো ঘটনা পুলিশ জি দেখেনি, স্যার। পরে গেছে ঘটনাস্থলে। ক্লাইম্যাক্সে মারামারি পরে পুলিশ উপস্থিত হয় না, ব্যাপারটা এরকম। তো এই ধরনের কেসে পুলিশ কিন্তু একটা ব্ল্যাঙ্ক কেস মানে ক্লুলেস কেস পায়। তখন ধীরে ধীরে তাদেরকে কি করতে হয়, ওই যে রোডে কোথায় সিসিটিভি ক্যামেরা আছে এগুলো তদন্ত করতে হয়, তাই না? জি জি তারপরে কোথায় কোথায় চোরাই এই যে গাড়ি বিক্রয় হয়, ব্যাটারি বিক্রয় হয়, ব্যাটারি আলাদা করে ফেলে, টায়ার আলাদা করে ফেলে, তাদেরকে খুঁজতে থাকে। তো এইভাবে মামলা ক্র্যাক হয়। খুঁজতে খুঁজতে 4 দিন পরে যে মূল আসামি একজন ব্যক্তি, তাকে গ্রেফতার করেছে। তো এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, পরিকল্পনা আমার আছে। মানে খুবই আমার মর্মাহত হয়েছি এই মামলাটা দেখে। যদিও আসামি পক্ষে আমি মামলা, পরবর্তীতে আমি মামলাটা গ্রহণ করিনি এবং বলেছি এই মামলা আচ্ছা। আমি জামিন করাতে পারবো না, তাহলে আসামের প্রতি অন্যায় হবে। না, আমার বিবেকে নাড়া দেয়নি, মানে আমি মামলার কাগজ আমার কাছে আছে, তো এই মামলা আমি গ্রহণ করিনি। কারণ আমি এই মামলার প্রতি ভবিষ্যতে এক ভিডিও তৈরি করব, যে ভিডিও মানুষকে এন্টারটেনও করবে, আবার মানে ক্রাইম থ্রিলারের মতো একটা ভিডিও তৈরি করব, এন্টারটেন করার উদ্দেশ্যে না, কিন্তু মানুষকে সচেতন করার উদ্দেশ্যে, কিন্তু কিছুটা এন্টারটেনিং ওয়েতে, কারণ ভিউটা নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন উদ্দেশ্য? জি স্যার। তার মানে এটা কিভাবে তদন্তটা ক্র্যাক হলো, অনেকটা ওই যে ক্রাইম পেট্রোল টাইপের সিনেমা বা ক্রাইম থ্রিলার মুভিগুলা এবং অনুষ্ঠানগুলো হয় না, ওই টাইপের স্টোরি জি টেলিং জি পরিকল্পনা করছে। তো আমি যেহেতু আমি এটা নিয়ে কথা বলবো, তাই আমি আসামি পক্ষের মামলাটা রাখিনি। এই কিছুদিন আগেই পেয়েছিলাম, গত সপ্তাহে। অনেক টাকা ইনকাম হতো। তো থাক, দরকার আচ্ছা। নাই। তো দেখেন তো এই মামলায় মানে 1 নম্বর আসামি আবার 164ও দিয়েছে। হ্যাঁ, সে স্বীকার করেছে যে কাজটা করেছে। তো এখানে দেখেন, এই মামলায় এফআইআর বা এজাহারে কারো নাম নাই। যখন জি মামলা মামলা পেলো, তাহলে একটা ব্ল্যাঙ্কেস না, মানে অজ্ঞাতনামা, সকল আসামি অজ্ঞাত, একটা কারো নাম জি থাকবে না, এক্স ওয়াই জেড কারো নাম থাকবে না। বুঝতে পেরেছেন? তাহলে অজ্ঞাতনামা আসামি, এত আসামির কলমে এতটুকু থাকবে। তারপরে তদন্তের পর কি করবে, নিয়ে আসবে। এখন পুলিশ কাউকে ধরছে, এবং কেউ যদি সন্দেহ করে যে আমাকে ধরতে পারে, হ্যাঁ, মানে ওই যে কি, জি কি বলে এটাকে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাই না? জি স্যার। তো সে নিজে থেকে যে কি করবে, আগাম জামিন নিয়ে আসবে। তার মানে সে নিশ্চয়ই এর সাথে কোনো না কোনো কানেকশন আছে, তাই না? হয় চোরাই জি ব্যাটারি জি কিনেছে বা টায়ার কিনেছে, বা এগুলো তথ্য সম্পর্কে জানে। পুলিশ কোনো না কোনো সময় তাকে ধরতে পারে। কেন ধরবে? কারণ সে কানেক্টেড। তো এই হচ্ছে আগাম জামিন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই সিচুয়েশনে আগাম জামিন নাই, ভয়ে। আচ্ছা। জি সেহেতু স্যার। 598 ধারার বিধান মতে এক্ষেত্রে এক্স আগাম জামিন বা গ্রেপ্তার পূর্ব জামিনের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবে। ভয় আছে, তাই না? আর নিম্ন হুম। আদালতে কেন করতে পারবে না? কারণ ব্ল্যাঙ্ক কেস, এজাহারের নাম নাই, আদালত নিবেই না। ঠিক আছে? তবে জি হ্যাঁ, স্যার। যদি গ্রেপ্তার করে তাহলে আবার নিম্ন আদালতে জামিন ধরা যাবে। কারণ গ্রেপ্তার করলে কি হবে, তার অ্যাড্রেস ভেরিফাই হবে, তার ভোটার আইডি নিবে, এবং ওই যে অ্যারেস্ট অফ মেমোরান্ডামে ডিটেলস থাকবে তার, জি জি এবং আসামিকে চালান দেওয়া হবে, চালান ফরওয়ার্ড দিয়ে যে নাম ঠিকানা, সেই নাম ঠিকানা অনুসারে আসামিকে স্যারেন্ডার দিয়ে জামিন ধরা যাবে। সরি, স্যারেন্ডার বলছি, হ্যাঁ, ওই বেল পিটিশন, বেল পিটিশন দিয়ে তাকে জামিন ধরা যাবে কাস্টডি আসামি হিসাবে। বুঝতে পেরেছেন? কারণ সে ধরা জি পড়েছে, তার মানে একটা কি চালান ফর্ম থাকবে, মেমোরান্ডাম অফ অ্যাপিল থাকবে, সেখানে তো ডিটেলস পাচ্ছি আমি। তার মানে এফআইআর নাম থাকলেও কোনো না কোনো ভাবে তার নাম মামলার নথিতে চলে আসলো, তাই না? জি জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি বা হেতুবাদ, বলবো যে স্যার এফআইআর নামে আসামি না, তার মানে মামলার তার সাথে কোনো সংযোগ নাই, মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে আছে, একজন বাংলাদেশের স্থায়ী নাগরিক, কোনোভাবে সে জড়িত নাই এজাহারের বর্ণনার সাথে, যে ঘটনা সেটার সাথে। শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে, ব্ল্যাঙ্কেসে পুলিশ তাকে ধরার চেষ্টা করছে, মামলায় তার নাম নাই। এক্স এর শত্রু হয়তোবা তার নামে
মৌখিকভাবে বলেছে তাই ধরছে, চেষ্টা করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সে যদি ধরা পড়ে তাহলে পরিবারের লোকজন না খেয়ে মরে যাবে, মানবেতর জীবনযাপন করবে। সুতরাং মানবিক কারণে অত্র দরখাস্তকারী ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার হকদার বটে। হ্যাঁ, জি। এমত অবস্থা বিজ্ঞ আদালত যদি যে কোনো শর্তে জামিন দিলে, জামিনে মুক্তি দিলে পলাতক হবে না, নিয়মিত হাজিরা প্রদান করবে। অত্র আসামির পক্ষে উপযুক্ত ও স্থানীয় জামিনদার আছে। অন্যান্য হেতুসমূহ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপিত হবে। আমার বেল পিটিশনেরই ভাষা আমি ইউজ করেছি, অলমোস্ট 90% এই ভাষা আমি ইউজ করি, এবং কিছু স্পেসিফিক পয়েন্ট দিয়ে দিই, সেটা হাইলাইট করে দিই। কেন? কারণ সেটা প্রতিটা মামলায় স্পেশাল সিচুয়েশন থাকে, স্পেশাল হেতুবাদ থাকে। কিন্তু মানে এগুলো হচ্ছে কমন রিজনস বা গ্রাউন্ডস। হ্যাঁ, বেল পিটিশনের এটা হচ্ছে কমন হেতুবাদ, এগুলো থাকবেই। ঠিক আছে, আচ্ছা, এই 10টাই। ম্যাক্সিমাম জি। ক্ষেত্রে হ্যাঁ, এই 10টার 5টা মিলবেই। আচ্ছা। যেমন 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার তো দিবই সব ক্ষেত্রেই, তাই না? হুম। এত স্থায়ী নাগরিক কোনোভাবে সে নির্দোষ দাবি করছে, নির্দোষ দাবি না করলে কিন্তু জামিন দেওয়া যায় না, এটা মনে রাখবেন। যে সে যদি নির্দোষ আচ্ছা। দাবি না করে, সে দোষী, দোষী ব্যক্তিকে জামিন দিব কেন? বিচার শেষে তো সে জেলই খাটবে, তো জেলেই থাক, তাই না? এটা হচ্ছে লজিক। আরো একটি প্রবলেমেটিক প্রশ্ন, এক্স এর বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারার অপরাধের জন্য একটি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে সিআরপিসির 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা বা পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্স করা ছিল না। মানে কি করতে হবে সেটা বলা নাই পিছনে। এক গ্রেপ্তার করে কোথায় দিতে হবে, মানে কোথায় প্রডিউস করতে হবে, আসামিকে হাজির করতে হবে কোথায়। প্রডিউস করা মানে হাজির করা। হ্যাঁ, জি জি। তো বাকেরগঞ্জ পুলিশ এক্স কে গ্রেপ্তার পূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে। মানে এখানে চট্টগ্রামে দিব না এই আপনার অন্য আদালতে দিব, বরিশালে দিব, সেটা কনফিউজড। কারণ একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্টের যে ফর্ম, সেই ফর্মের সামনে মামলা ডিটেলস থাকে এবং আসামির নাম ঠিকানা ডিটেলস থাকে, আর পেছনে কিন্তু ওই যে এন্ডোর্স থাকে কোথায় কিভাবে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে জামিনে মুক্তি দেন। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কিনা, তার মানে মামলা হলো বরিশালে, সরি মামলা হয়েছে চট্টগ্রামে, আর জি বরিশালের ম্যাজিস্ট্রেট দিচ্ছে জামিন। কেমন হয়ে গেল না? জি। জি সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। খুবই জটিল একটা প্রশ্ন। মানে আমি বাস্তবে এরকম সিচুয়েশনের সম্মুখীন হইনি, কিন্তু আপনাদের এই পড়াতে গিয়ে, এই নোটটা তৈরি করতে গিয়ে এই জ্ঞান অর্জনও আমারও হয়ে গেল, বাস্তবে আমি ব্যবহার করতে পারবো সিচুয়েশন আসলে। তাহলে 86 ধারার বিধান মতে জামিনযোগ্য ধারার অপরাধের জন্য পরোয়ানা তামিলের মাধ্যমে, তামিল মানে পরোয়ানা কার্যকর। হ্যাঁ, জি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা সুপার ইন্টেন্ডেন্ট, পুলিশ সুপার যেটাকে বলা হচ্ছে, বা পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকার হলে উক্ত পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করবেন, এবং জামানত দিতে প্রস্তুত থাকলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 76 ধারায় লিখিত নির্দেশনা সাপেক্ষে আদালত জামানত গ্রহণপূর্বক মুচলেকাটি পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করবেন। ঠিক আছে। জি আবার জামিন অযোগ্য ধারার অপরাধ হলে 76 ধারায় এবং 76 ধারায় লিখিত নির্দেশনা না থাকলে পরোয়ানা তামিলের মাধ্যমে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত বা স্থানীয় অধিক্ষেত্র, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে, হ্যাঁ, তাকে সিআরপিসি 497 ধারার বিধান সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারবে। তার মানে এটা, হ্যাঁ, আইনসঙ্গত হয়নি। বুঝতে পেরেছেন? এটা করা যায়। এক জেলায় মামলা, অন্য জেলায় গ্রেপ্তার হয়, সেখানে যদি চালান দেওয়া হয়, ওই চালান দেওয়া কোর্টে কি করা যাবে, সঙ্গে সঙ্গে জামিন চাওয়া যাবে। বুঝতে পেরেছেন? জি। জি সুতরাং অত্র ঘটনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে প্রদত্ত উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে, মানে অবৈধ হয়নি, সেটা বাতিলযোগ্য নয়। তার মানে এখানে 86 ধারা এবং 76 ধারা আমাদেরকে জানতে হবে, তাহলে হবে। এটা কিন্তু প্রসিডিউরাল ম্যাটার্স। জি। জি